প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আজকে আমরা যে বিষয়টা ঠিক করছি সেটি একটু ভিন্ন ধরনের, এবং আমরা বিষয়টি রেখেছি যে ভিন্ন ধরনের ক্যান্সার সার্কোমা। কারণ সার্কোমা এমন এক ধরনের ক্যান্সার যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, এটা হয়ও একটু কম, কিন্তু এটার চিকিৎসা পদ্ধতি এবং এটার ডায়াগনোসিস সব কিছুই আসলে অনেক পরিবর্তিত হয়ে গেছে, এবং এটা নিয়ে যে একটা অহেতুক ভীতি ছিল সেটারও এখন কারণ নেই। এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমরা কথা বলবার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর আরমান রেজা চৌধুরীকে, যিনি সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ার হাসপাতাল। ডক্টর আরমান রেজা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, নেক্সাস টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, সার্কোমা এই শব্দটা কিন্তু খুব বেশি পরিচিত না আসলে। আমরা বিভিন্ন ধরনের ব্রেস্ট ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, কোলন ক্যান্সার, লিভার ক্যান্সার, অনেক কিছু এগুলো আমরা ব্রেন টিউমার, কিন্তু সার্কোমা এই শব্দটা কিন্তু খুব বেশি পরিচিত না। আপনি একটু বলবেন যে সার্কোমা জিনিসটা আসলে কি, বা এটা কি ধরনের ক্যান্সার? ধন্যবাদ ডক্টর হাসান শাহরিয়ার। বেসিক্যালি আমরা জানি যে ক্যান্সার আসলে আমাদের শরীরের কোনো একটা কোষ থেকে অরিজিন হয়। তো বিভিন্ন ধরনের কোষ আমাদের শরীরে রয়েছে। কিছু আছে যেগুলোকে আমরা বলি লাইনিং এপিথেলিয়াম, সেই কোষ থেকে কিছু হয়। আবার কিছু আছে যেগুলো বলা হয় যে প্রজনন কোষ, সেগুলো থেকে হয়। আবার কিছু আছে যেগুলো মেজেনকাইমাল টিস্যু বলা হয়। হ্যাঁ, বৈজ্ঞানিক যে অ্যানাটমিক্যালি বা হিস্টোলজিক্যালি এটাকে মেজেনকাইমাল সেল বা মেজেনকাইমাল টিস্যু বলা হয়, যেটাকে যোজক কলা বলা হয়। তো সেখান থেকে যদি কোনো ধরনের কোনো টিউমার অ্যারাইজ করে, সেইটাকে আমরা সাধারণ অর্থে কিন্তু বলতে পারি যে এটা একটা সার্কোমা ধরনের ক্যান্সার, মানে সার্কোমার অরিজিনটা এরকম জায়গা থেকে। তো এই যে যোজক কলা বা মেজেনকাইমাল টিস্যু, এগুলো কিন্তু আমাদের শরীরের যে সফট টিস্যু বলি আমরা, মাংসপেশি বলতে পারি, রক্তনালী বলতে পারি আমরা, আমাদের লিম্ফ বা লসিকা নালী বলতে পারি, এগুলোর মধ্যে যেমন এই টিস্যু বা কোষগুলো থাকে, পাশাপাশি কিন্তু হাড়, বোনস, এর মধ্যেও কিন্তু এগুলো থাকে। এবং এটার জন্য কিন্তু সফট টিস্যু সার্কোমা যেমন হয়, অর্থাৎ যেগুলো এই যেগুলো বললাম যে নরম টিস্যু থেকে যে সার্কোমাগুলো হয়, পাশাপাশি কিন্তু হাড় থেকে, বোনস থেকেও কিন্তু এক ধরনের, আবার হাড্ডি থেকেও হতে পারে সার্কোমা, যেটাকে বিভিন্ন নামে আমরা হয়তো আলোচনায় চলে আসবে এগুলো। যেমন বোনস থেকে হলে পরে অস্টিও সার্কোমা বলা হয়, আবার কার্টিলেজ বলি আমরা, যেটা সেখান থেকে হলে পরে নরম হাড় থেকে, সেটাকে বলা হয় কন্ড্রোসার্কোমা। এরকম ধরনের সার্কোমা আছে। আবার একদিকে যেটা বললাম যে আমাদের মাংসপেশি থেকে হতে পারে, তারপরে আমাদের রক্তনালী, চর্বি থেকে হতে পারে, তারপরে হচ্ছে যে আমাদের লসিকা নালীর যে লেয়ার, সেখান থেকে হতে পারে। তো সেগুলোকে আবার সফট টিস্যু সার্কোমা বা আরো ভিন্ন ভিন্ন এনজিওসার্কোমা, এরকম অনেক নাম, এরকম নাম দিয়ে এগুলোকে প্রকাশ করা হয়। সো সহজ অর্থে হচ্ছে যে ক্যান্সার নামকরণটা আসলে হয় কোথা থেকে, এর অরিজিনটা হচ্ছে তার উপরে। মেজেনকাইমাল টিস্যু বা যোজক কলা থেকে যেগুলো ক্যান্সার হয়ে থাকে, ব্রড নেমে সেগুলোকে সার্কোমা বলা হয়, মানে একসাথে এগুলোকে সার্কোমা বলা হয়। আচ্ছা, মোটামুটি বোঝা গেল। কিন্তু একটা প্রশ্ন, যে সার্কোমার সাথে তো মানে আমরা বলি ব্রেস্ট ক্যান্সার বা স্টোমাক ক্যান্সার, কিন্তু সার্কোমা ক্যান্সার বলি না। মানে সার্কোমার নামটা কিন্তু এই জন্য, এর নাম সাথে ক্যান্সার নেই। ব্যাপারটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার এটা তো আমরা বলার জন্য আমরা বলি, কিন্তু আসলে ওটা হচ্ছে কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। তো এটা যেটা বলছিলাম যে অরিজিন অনুযায়ী এটা নামকরণ হয়, এটা কি কার্সিনোমা হবে নাকি সার্কোমা হবে। যেরকম স্টমাক ক্যান্সার আমরা বলি, পাকস্থলী ক্যান্সারকে আমরা বলি পাকস্থলী ক্যান্সার, এটা আমরা বোঝানোর জন্য, বলার জন্য বা সাধারণ মানুষের জন্য বলি। বাট এটার কিন্তু মেডিকেল টার্ম কিন্তু হচ্ছে যে কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট বা কার্সিনোমা অফ দ্য স্টোমাক নাম অনুযায়ী। আবার মানে কথা প্রসঙ্গে চলে আসো, ব্রেস্টেও কিন্তু সার্কোমা হতে পারে। ব্রেস্টের মধ্যে যে এই ধরনের যোজক কলা বা মেজেনকাইমাল টিস্যু, কানেকটিভ টিস্যু যেটা থাকে, সেখান থেকে যদি টিউমারটা অরিজিন হয়, যেটা আমরা আলটিমেটলি আমরা আসবো ডায়াগনোসিসে, তো সেগুলোর মাধ্যমে ডায়াগনোসিস করে কিন্তু ব্রেস্টেও সার্কোমা হতে পারে। সার্কোমা তো আসলে সারা শরীরের যে কোনো জায়গায়, শরীরের যে কোনোখানে হতে পারে সার্কোমা। ধরন সার্কোমা ইটস এ ক্যান্সার, সার্কোমা ধরনের ক্যান্সার যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, এখন যেটা জানতে সেটা হচ্ছে যে এটা কি পরিমাণে হয়, মানে বিদেশে বা বাংলাদেশে কি, মানে কেমন প্রকোপটা কেমন? আচ্ছা, সার্কোমা অ্যাজ এ হোল খুব যে কমন ম্যালিগন্যান্সি এমন না। হ্যাঁ, বিশেষ করে আমরা যদি সফট টিস্যু সার্কোমার কথা বলি, সফট টিস্যু সার্কোমাটা যে খুব কমন ম্যালিগন্যান্সি বা খুব কমন ধরনের ক্যান্সার, বিষয়টা এরকম না। কারণ মানুষের শরীরে তো দেখেন হাড্ডি, মাংস এগুলোই সবচেয়ে বেশি থাকে, তাহলে সেই অনুযায়ী এই ক্যান্সারটা কিন্তু অনেক বেশি হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু ফরচুনেটলি বলতে হবে যে, কারণ ফরচুনেটলি এই জন্য বলছি যে এই রোগের ডায়াগনোসিস থেকে শুরু করে চিকিৎসা এবং চিকিৎসা পরবর্তী ফলাফল কিন্তু অন্যান্য ক্যান্সারের মতন এত
মানে বলবো যে খুব যে ভালো আউটকাম সবসময় পাওয়া যায় এরকম নয় ব্যাপারটা। সো এই জন্যই বলছি যে ফরচুনেটলি এই ধরনের ক্যান্সার শরীরে কম হয়। ইভেন বলা যায় যে ইয়াং ইন্ডিভিজুয়াল যাদের বয়স কম তাদের মধ্যে কিন্তু এই যে বোনসের যে আমরা বলছি যে অস্টিওসার্কোমা বা একটা বয়স পর্যন্ত যাওয়ার পরে কন্ড্রোসার্কোমা, যেটা কন্ড্রোসার্কোমা অন্য বয়সে হয়, সো এইগুলোর প্রকোপ যদিও কিছুটা বেশি দেন সফট টিস্যু সার্কোমা। সফট টিস্যু সার্কোমার প্রকোপটা আরও একটু কম আর কি। বাট ওভারঅল যদি আমরা যে কমন ক্যান্সারগুলোর কথা চিন্তা করি, যে যেমন পুরুষদের ক্ষেত্রে আমরা ফুসফুসের ক্যান্সার, ওরাল ক্যাভিটি বা হেড অ্যান্ড নেক ক্যান্সার এগুলো চিন্তা করি, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা জরায়ুমুখী ক্যান্সার এগুলোর কথা চিন্তা করি, খাদ্যনালীর ক্যান্সারের কথা চিন্তা করি, সেগুলো বিবেচনা করলে কিন্তু সার্কোমার অবস্থানটা আসলে অনেক পরে। পুরুষ এবং মহিলা দুইজনের ক্ষেত্রেই সার্কোমার অবস্থানটা অনেক পরে। এটা কম, মানে হয়ই কম, সারা পৃথিবীব্যাপী এটার প্রকোপটা কম। বাংলাদেশেও কি একই রকম? বাংলাদেশেও এটার প্রকোপ অনেক কম। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে এটা কেন হয়, মানে এটা কি কোনো এরকম নির্দিষ্ট কারণ আছে বা রিস্ক ফ্যাক্টর আছে যেটা থাকলে সার্কোমা হতে পারে, এরকম নির্দিষ্ট কিছু? কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, কিছু জেনেটিক ফ্যাক্টর আছে। জেনেটিক ফ্যাক্টরগুলো কিছু জিনের কারণে কিছু কিছু সার্কোমা হতে পারে। পাশাপাশি এটা তো খুব কমন এটিওলজি বলা যাবে না, যেমন হচ্ছে যে কোনো শরীরের কোনো অংশে যদি আগে থেকে কোনো কারণে সে রেডিওথেরাপি পেয়ে থাকে, তো সেইখানে কিন্তু ওই সফট টিস্যুর মধ্যে বা ওই মেসেনকাইমাল টিস্যুর মধ্যে পরবর্তীতে সার্কোমা ধরনের ক্যান্সার হতে পারে। তবে একদম বলার মতন কোনো কারণ আসলে ওভাবে নেই যে এইটা থাকলে পরে সার্কোমা হবেই, এরকম কোনো কিছু। আচ্ছা, এবার আসি যে একটা রোগী কিভাবে বুঝবে যে তার সার্কোমা হয়েছে, মানে কি কি লক্ষণ দেখে আপনারা বোঝেন বা রোগী বুঝবে যে তার হয়তো এখন এটা এক ধরনের ক্যান্সার হতে পারে? আচ্ছা, তো যেটা সার্কোমার ধরনের ক্যান্সার, হ্যাঁ, সেটা আসলে কোন ধরনের সার্কোমা নিয়ে আমরা আলাপ করছি তার উপর ডিপেন্ড করছে যে আসলে, কারণ আমরা জানি যে পুরো শরীরেই যেহেতু হতে পারে, সো লক্ষণগুলো আসলে ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, মানে যে জায়গাতে হবে সেই রকমের লক্ষণ নিয়ে আসবে, প্রকাশ করবে আর কি। আপনি যদি একটু ভাগ ভাগ করে বলেন। আমরা যদি বলি যে লাইক সফট টিস্যু সার্কোমা, ধরেন আমরা লিম্ব, আমাদের যে হাত বা পায়ের যে মাংসপেশি আছে বা রক্তনালী যেখানে যে যা অরিজিন আছে সেগুলো যদি চিন্তা করি, তাহলে তো ওইসব জায়গাতে হয়তো একটা চাকা অনুভূত হচ্ছে বা একটা লাম্প বা চাকা যেটাই বলি, এটা অনুভূত হচ্ছে, যেটা হয়তো ধীরে ধীরে বড় হচ্ছে, শক্ত হচ্ছে, এবং যখন এটা বড় হচ্ছে তখন এটা আশেপাশে প্রেশার দিচ্ছে, তখন হয়তো ব্যথাও হচ্ছে। তো এই ধরনের লক্ষণ নিয়ে কিন্তু হাতের বা পায়ের এরকম জায়গায় বা শরীরের ট্রাঙ্ক বলি আমরা আর কি, যে বডির যে স্কেলেটন, সেটার কোনো অংশে যদি এরকম কোনো কিছু দেখা যায়, তাহলে কিন্তু বুকে পিঠে এরকম জায়গায় আমরা মনে করতে পারি যে এটা আমরা ইভ্যালুয়েশন করতে হবে আমাদের, যে এটা আসলে কোনো ক্যান্সার বা কোনো সার্কোমা ধরনের কোনো ক্যান্সার কিনা বা অন্য কোনো ক্যান্সার কিনা। আচ্ছা, এটা যেমন একটা গেল, তেমনি আমাদের শরীরের ভেতরে ধরেন যে আমাদের বুকের চেস্টের ভেতরে বা অ্যাবডোমেনের ভেতরে, পেটের বা বুকের ইন্ট্রা অ্যাবডোমিনাল ভেতরে, বুকের খাঁচার ভেতরে সেসব জায়গাতেই যদি ওরকম কোনো কারণের আইদার কোনো ডায়াগনোসিস করতে গিয়ে হঠাৎ করে ইনসিডেন্টালি পাওয়া গেল, অথবা এটা বড় হয়ে গিয়ে যখন লক্ষণ প্রকাশ শুরু করে, তখন আমরা হয়তো ডায়াগনোসিস করতে গিয়ে, পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে পেলাম যে এখানে একটা চাকা বা দলা দেখা যাচ্ছে। তারপরে সেটার জন্য প্রয়োজনীয় স্টেপস আমরা আসবো, যে কিভাবে আমরা ডায়াগনোসিস করে এটাকে কনফার্ম করতে পারি যে এটা সার্কোমা। আমরা মূলত আসলে চাকা, অন্য কিছু ওরকম ভাবে বোঝা যায় না, মানে একটা চাকা। মোস্টলি সমস্ত ক্যান্সার বা টিউমারই তো আমরা বলি যে কোনো ধরনের চাকা অনুভূত হবে, তারপরে সেটাকে ইভালুয়েট করতে গিয়ে আমরা আসলে বুঝতে পারবো, তখন আস্তে আস্তে বোঝা যাবে যে এটার ভেতরে কি আছে বা এটা কোন ধরনের সার্কোমা। আচ্ছা, এবারে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে রোগীরা তো আপনাদের কাছে আসলো, ধরেন কারো একটা চাকা নিয়ে, তো সব ধরনের এই মানে চাকাই কি ক্যান্সার নাকি? না, সব ধরনের চাকাকে আসলে ক্যান্সার বলা যাবে না। অনেক সময় অনেক কিছু হয়, যেমন আমরা বলছিলাম যে চর্বি থেকে অরিজিন হতে পারে। চর্বি থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বা লাইপোমা, মানে চর্বির একটা টিউমার, যেটা বেনাইন টিউমার, ক্যান্সার না, সেটা ছাড়া টিউমার। হ্যাঁ, এটাই কিন্তু 90% বা আরো বেশি। অল্প সংখ্যক রোগীর কিন্তু এটা লাইপোসার্কোমা বলা হয়, মানে ওই ফ্যাট সেল থেকে বা চর্বি থেকে ক্যান্সারটা হচ্ছে। ঠিক আছে, সো তার মানে একই জিনিসেরই দুই ধরনের জিনিস আছে, মানে ওই একই টিউমার দেখে একই রকমই হয়তো বা কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু কোনোটা ক্যান্সার কোনোটা ক্যান্সার নয়। হ্যাঁ, কোনোটা ক্যান্সার কোনোটা ক্যান্সার নয়। আপাত দৃষ্টিতে হয়তো একদম যখন শুরু হয় তখন হয়তো আইডেন্টিফাই করাই কঠিন বাইরে থেকে যে কোনটা ক্যান্সার যাচ্ছে বা যাচ্ছে না। যদি এটা
বেড়ে যায়, তখন হয়তো কিছু ফিচার তৈরি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ মূলত তো আমাদের আসলে ক্যান্সারের ডায়াগনোসিস করতে গেলে বায়োপসি করে নিতে হয়। তো সেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে বা সেপারেট করতে পারি যে এটা ক্যান্সার অথবা এটা ক্যান্সার না। সো এটা যেমন এই যে বললাম আমরা যেটা যে ফ্যাট সেলের ক্ষেত্রে থেকে যদি আসে সেরকমভাবে যেমন সম্ভব, সেরকম শরীরের অন্যান্য খানেও যদি এরকম কোনো ধরনের কিছু থাকে তাহলে সেটাকে বায়োপসির মাধ্যমে কনফার্ম করে নিতে হয় যে এটা ক্যান্সার অথবা ক্যান্সার। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এটা মানে 90% ক্ষেত্রেই দেখা যায় যে এটা আসলে যে টিউমারগুলো হয় সেগুলো ক্যান্সার নয়, এটা কি আরেকটা বড় কারণ যে রোগীরা আসলে এটা নিয়ে অত বেশি চিন্তিত হয় না? আসলে রোগী তো ওভাবে জানছে না। একটা হচ্ছে যে যদি আমাদের হাতে পায়ে যদি হয় তাহলে কিন্তু রোগী দেখতে পাচ্ছে যে হ্যাঁ এখানে একটা চাকা দেখতে পাচ্ছি যেটা বড় হচ্ছে, সে ডাক্তারের কাছে যায়। কিন্তু পেটের ভেতরে আচ্ছা আমাদের দেশে তো আমরা এই যে রেগুলার হেলথ চেক আপ বলতে যেটা বুঝি সেটা কিন্তু অতটা এখন পর্যন্ত পপুলার না, মানুষজনের মধ্যে ওই অ্যাওয়ারনেসটুকু নাই আসলেই, অনেকের মধ্যেই নাই, আমরাও হয়তো করি না সবসময় যে আমাদের প্রতি বছর একবার অন্তত আমাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে আমার শরীরের ভেতরে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের দেশের ট্রেন্ডটাই হচ্ছে যে আমরা অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাই, এর আগে ডাক্তারের কাছে আমরা ডাক্তারের কাছে যাই না। তো তাতে যেটা হয় হ্যাঁ, তাতে যেটা হয় সেটা হচ্ছে যে পেটের ভেতরে বা বুকের খাঁচার ভেতরে একটা চাকা তৈরি হলো, সেটা কিন্তু তখনই কোনো লক্ষণ প্রকাশ করবে না। ওটা আস্তে আস্তে যখন বড় হবে, বড় হয়ে যখন এটা আশেপাশে প্রেশার দেবে তখন কিন্তু এই লক্ষণগুলো পাওয়া যাবে। কিন্তু ততদিনে কিন্তু এটা অনেকটা অ্যাডভান্স হয়ে যায়, কারণ যখন সে আশেপাশে প্রেশার দেয় মানে সে যথেষ্ট বড় হয়েছে বলেই, কারণ আমাদের পেটে বা বুকের খাঁচার ভেতরে তো অনেকটা বড় জায়গা থাকে। সো ওই জায়গার মধ্যে সে যখন প্রেশার ক্রিয়েট করবে মানে সে যথেষ্ট বড় হয়েছে, তখন কিন্তু সেটা বাড়তি হয়ে যাওয়ার পরেই আসলে লক্ষণগুলো প্রকাশ পায়। এইটা মূলত কারণ একটা, যে অনেক সময় আমরা হয়তো এটাকে মানে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ হচ্ছে যে যেহেতু খুঁজেই পাচ্ছে না সিমটম যখন হচ্ছে, কিন্তু হাতে পায়ে হলে ডেফিনেটলি এটা মানুষের চোখে পড়ে, তখন কিন্তু আবার মানুষ তাড়াতাড়ি ইয়েতে যায়। এবং আমরা পাশাপাশি বলে ফেলি যদি যে বোনস থেকে, হাড্ডি থেকে যেগুলো হয়, তো হাড্ডির আমাদের যদি শরীরের অনেকটা জুড়েই তো আমাদের হাড্ডি আছে জানি আমরা, তো সেই হাড় থেকে যেগুলো হয় সেগুলোও দেখা যায় যে পেশেন্ট তাড়াতাড়ি একটু আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এই হার্ট থেকে এটা অরিজিন হচ্ছে, এই টিউমার একটা দেখা যাচ্ছে যে এটা বড় হচ্ছে, তখন তারা চিকিৎসকের পরামর্শ নেয়। আচ্ছা, এবার একটু জানতে চাই যে এটা কি মানে যে ধরেন হাতে বা পায়ে হলে এটা কি অন্য কোথাও ছড়াতে পারে? অবশ্যই, যদি এটা ক্যান্সার হয়ে থাকে, মানে সার্কোমাই হয়, আমরা আলাপ করছি যেহেতু, যে কোনো ধরনের সার্কোমা এটার ছড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালোই। হ্যাঁ, এবং আমরা অন্যান্য কার্সিনোমা যখন আমরা আলোচনা করি, যে ব্রেস্ট ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এগুলোর মূলত ছড়ায় কিন্তু এগুলো হচ্ছে লসিকা নালীর মাধ্যমে, লিম্ফ গ্ল্যান্ড যে আমরা বলি, যে লিম্ফেটিক চ্যানেল, সেগুলোর মাধ্যমে। কিন্তু সার্কোমার ছড়িয়ে পড়ার ধরনটা আবার একটু ভিন্ন। সার্কোমা কিন্তু মূলত ছড়ায় হচ্ছে রক্তনালীর মাধ্যমে। এবং বেশিরভাগ সার্কোমার জন্য সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গা যেখানে ছড়াতে পারে সেটা হচ্ছে মানুষের ফুসফুস। যে কোনো ধরনের সার্কোমার ম্যাসিভ চান্স থাকে ছড়ানোর ফুসফুসে, দেন লিভার বা অন্য কিছুগুলো, কিন্তু ম্যাসিভ চান্স থাকে হচ্ছে ফুসফুসে ছড়ানোর। আচ্ছা, এখন আসতে চাই যে এটা তো মানে আপনাদের কাছে আসলো রোগী, এরপর আপনি একটু বলা শুরু করেছিলেন যে আপনার বায়োপসির মাধ্যমে আর কি কি পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন হয় এই সার্কোমার রোগ নির্ণয় এবং এর ম্যানেজমেন্টের মধ্যে? আচ্ছা, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেটটা কি থাকে, যে আমরা এটাকে ডায়াগনোসিস করবো যে এটা আসলে ক্যান্সার নাকি অন্য কিছু। তো সেটার জন্য আমরা এই যে বায়োপসির কথা বলছি, বায়োপসিটা হতে পারে এটা কোর বায়োপসি বলা হয়, অথবা ইনসিশনাল বা এক্সিশনাল বায়োপসি, বিভিন্ন রকম বায়োপসি আছে, সেগুলোর মাধ্যমে সার্কোমার ডায়াগনোসিস করা হয়। আমরা সফট টিস্যু সার্কোমার কথা আলোচনা করছি। তো সেই ক্ষেত্রে আমরা ওই এই বায়োপসি মানে হচ্ছে যে ওখান থেকে টিস্যু নেওয়া হয়, টিস্যু নিয়ে হিস্টোপ্যাথোলজিস্ট যারা আছেন ওনারা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখেন যে এটা কি আছে এখানে। এবং সার্কোমা ধরনের ক্যান্সারগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে, হিস্টোপ্যাথোলজিক্যাল ক্রাইটেরিয়া, সেগুলো দিয়ে ওনারা ডায়াগনোসিস করেন যে এটা বিশেষ বৈশিষ্ট্যই থাকে। ঠিক। মজার বিষয় হচ্ছে যে সার্কোমা এটার টাইপস মোর দেন 100 টাইপস বা আরো বেশি। আচ্ছা, হ্যাঁ, 100-এরও বেশি টিস্যু সার্কোমার যে টাইপসগুলোর কথা বলছি, অনেক বেশি ডায়াগনোসিস, মানে টাইপস, প্রকারভেদ। তো যেই কারণ আমাদের শরীরের মধ্যে নানান ধরনের টিস্যু আছে, সো নানান ধরনের টিস্যু থেকে এটা অরিজিন হতে পারে। আবার অনেক সময় 2-3 ধরনের টিস্যুর কম্বিনেশন থেকেও এটা অরিজিন হতে পারে। সো এই একটা টিউমারের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট থাকে, সো ওই অনুযায়ী নামগুলো হয় এবং মাইক্রোস্কোপের নিচে কিন্তু ওই জিনিসগুলোকে দেখা যায়। ঠিক আছে, অনেক সময় কিন্তু আমাদের হিস্টোপ্যাথোলজিস্ট যারা আছেন ওনারা কিন্তু
ডায়াগনোসিস করার সময় বায়োপসি বা মাইক্রোস্কোপের নিচে দেখে বলতে পারেন যে হ্যাঁ এটা সার্কোমা ধরনের ক্যান্সার মনে হচ্ছে, কিন্তু এক্স্যাক্ট ডায়াগনোসিস করাটা অনেক সময়ই কিন্তু কঠিন হয়ে যায়। এই জন্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা সারা ওয়ার্ল্ডে যেটা চলে, আমাদের দেশেও কিছু কিছু জায়গায় করা হয়, সেটা হচ্ছে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, কেমিক্যাল পরীক্ষা। এটা কিন্তু সার্কোমার জন্য খুব ম্যান্ডেটরি একটা টেস্ট। আমাদের এখানে একটু থামতে হবে, কারণ আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা নিয়ে আমি একটু বিস্তারিত জানতে চাইবো, যেটা গুরুত্বটা কি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আজকে আমরা কথা বলছি ভিন্ন ধরনের ক্যান্সার, সার্কোমা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আরমান রেজা চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ার হাসপাতাল। বিরতির আগে আমরা কথা বলছিলাম এক ধরনের পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি, যেটাকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলছিলেন আপনি। এই পরীক্ষাটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলেন। আচ্ছা, এটা কি ধরনের পরীক্ষা? প্রথমত হচ্ছে যে কথায় ছিলাম আমরা, যে বায়োপসি বা যেটাকে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা বলি, সেটা হয়ে যাওয়ার পরে তারপরে এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষাটা করা। এটা একটা কেমিক্যাল পরীক্ষা, যেখানে বেশ কিছু ধরনের রিয়াজেন্টগুলোকে ব্যবহার করা হয়। উদ্দেশ্য হচ্ছে যে দেখার চেষ্টা করা যে কোন কোন ধরনের, অনেকগুলো মার্কার আছে আসলে, সো কোন ধরনের মার্কারগুলোতে এটা বেশি আপটেক পাওয়া যায় বা বেশি এটাকে এটার সাথে রিলেটেড কিছু পাওয়া যায়, এবং সেগুলোর মাধ্যমে আমরা যে সার্কোমার যে 100+ যে ক্লাসিফিকেশন বা টাইপসের কথা বলছি, তো সেইখানে ওই স্পেসিফিক টাইপ অফ সার্কোমার জন্য দেখা যায় বলা আছে, ধরেন যে এক ধরনের সার্কোমা, সেটার জন্য এ টাইপ অফ মার্কার এটা বেশি থাকবে। এটাকে বলা হয় যে আমরা বলতে পারি যে এটার আপটেক বলি বা প্রলিফারেশন বলি, এটা বেশি থাকবে। আর আরেকটার জন্য হয়তো অন্য একটা বেশি থাকবে, বা কোনো একটার জন্যই হয়তো 2-3টা মার্কার বেশি থাকবে, এরকম একটা কিছু বলা হয়। সো এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষার মধ্যে আসলে এই জিনিসগুলোই করা হয়, এবং এটা এবং এই কেমিক্যাল টেস্টের মাধ্যমে কনফার্ম করার চেষ্টা করা হয় যে এইটা আসলে কোন ধরনের সার্কোমা। কারণ হচ্ছে যে যদিও 100 ধরনের বলছি সার্কোমা, কিন্তু চিকিৎসা আসলে 100 ধরনের না, কিন্তু তারপরেও অরিজিন ভেদে যদি আমরা এটাকে পাই, তারপরে কিছু ধরনের চিকিৎসার পার্থক্য বা তারতম্য রয়েছে আর কি। তো সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করার সুযোগ থাকে আর কি। সো এই হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যেটার মাধ্যমে এটা করা হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা ঘটে, যে ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে আসলে রোগীরা খুব বেশি এটা একটা অ্যাডিশনাল কস্ট বিয়ার করতে হয়, যে কারণে হয়তো খুব বেশি ইন্টারেস্টেড হয় না এটা করার জন্য। কিন্তু আমাদের ডায়াগনোসিস করার জন্য, কিন্তু প্রপার চিকিৎসা করার জন্য আমরা যদি চিন্তা করি যে এভিডেন্স বেসড ওয়েতে আমরা চিকিৎসা করতে চাই, তাহলে কিন্তু এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং আমাদের দেশেই কিন্তু এই টেস্টটা করা সম্ভব। আমাদের দেশে হ্যাঁ অনেক জায়গায় হয়তো সম্ভব না, বেশিরভাগই হয়তো ঢাকা কেন্দ্রিক, আমাদের কিন্তু বাংলাদেশে সম্ভব। কিন্তু বাংলাদেশে সম্ভব। আমি যদি আমাদের হাসপাতালের কথা বলি, প্রবলেম হচ্ছে যে ওই কস্টের কথা বা খরচের কথা রোগীরা কেন চিন্তা করে, দেখা যায় যে অনেক সময় রোগীরা এই যে মার্কারগুলো যে করতে হয়, সেগুলোতে বিভিন্ন ল্যাব বেসিসে দেখা যায় যে প্রতিটা মার্কারের জন্য 3000 থেকে 5000 টাকার মতন খরচ পড়ে। এখন যদি আপনার ওখানে 5টা মার্কার করতে হয়, তাহলে কিন্তু 15 থেকে 25,000 টাকার একটা খরচ হয়ে যাচ্ছে। আবার যদি 5টা মার্কার করেও এটার সমাধান না পাওয়া যায়, তাহলে কিন্তু টাইম এবং খরচ এই দুটোই কিন্তু বেড়ে যায়। আচ্ছা, একটু আপনাকে থামাক, আমাদের দর্শক একজন যুক্ত হয়েছে, একটু ফোনটা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। জি, আমি বরিশাল সদর থেকে আব্দুল সালাম বলছিলাম। জি, ভালো আছেন? জি জি, ভালো আছি। আমি স্যার ওই 2022-এ আমার ওই গলায় টিউমার হয়েছিল, ডাক্তারের কাছে যাই, ওখানে ওই বায়োপসি করে ধরা পড়ছে যে ক্যান্সার আর কি, প্রথম স্টেপে আর কি ধরা খাইছে। তা আমি বরিশাল থেকে অপারেশন করে তারপর আমি ঢাকায় গেছিলাম রেডিওথেরাপি দিতে, আপনার ক্যান্সার হাসপাতালে আব্দুল্লাহপুরে আলসানিয়া মিশনে। তাই ওই ওখান থেকে দেওয়ার পরে আপনার রেডিওথেরাপি দেওয়ার পরে ইনশাআল্লাহ এখন সুস্থ আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তাই এইমাত্র অনুষ্ঠান দেখলাম, আমি দেখে স্যারের কথা শুনলাম যে আপনার নাকি আবার পরে রেডিওথেরাপি দিলেও নাকি পরে নাকি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখন কত দূর থাকে বা কিভাবে থাকে, কিভাবে হয়, আমি ওই রেডিওথেরাপি দেওয়ার পর আমার গলা একটু ব্যথাও আছে, মানে একটু উচ্চ বাজে আর কি। জি জি। তো আমি ওই 6 মাস পরে 4 মাস পরে আবার যাই ওই হাসপাতালে দেখাই, তো এক ম্যাডামরে দেখাই ওখানে আব্দুল্লাহপুরে। আচ্ছা, মূল প্রশ্নটা হচ্ছে যে আপনি যেহেতু রেডিওথেরাপি পেয়েছেন, এটার থেকে আপনার ক্যান্সারের ঝুঁকি কিরকম, তাই তো? জি জি জি। আর পরে বা হতে পারে বা কি ধরনের হতে পারে বা কতদিন পরে হইতে পারে, আমি তো ওনার কাছে আছি আর কি। ঠিক আছে,
ডক্টর আমানুজ, আপনি যদি প্রশ্নের উত্তরটি দেন। আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। বেসিক্যালি এখন আপনি যে গলা ব্যথা বা এগুলোর কথা বলছেন, এগুলো নিয়ে দুশ্চিন্তা করেন না। এগুলো রেডিওথেরাপির পরবর্তীতে বেশ কিছুদিন পর্যন্ত এই গলা ব্যথা বা এগুলো থাকতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত আপনার প্রধান যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমি যেহেতু বলেছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে রেডিওথেরাপি দেওয়া আগে রেডিওথেরাপি পেয়ে থাকলে পরবর্তীতে এই সারকোমা বা এই ধরনের ক্যান্সার হতে পারে। এটার হারটা আসলে অনেক কম। আপনার ক্ষেত্রে মানে অনেক মানুষকেই তো রেডিয়েশনে দিয়ে চিকিৎসা করা হয় এবং রেডিওথেরাপি ক্যান্সারের চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা। তো সে তার মানে এই নয় যে আসলে যাকেই রেডিওথেরাপি দেওয়া হবে ভবিষ্যতে তার ওই জায়গাতে আবার অন্য কোনো ধরনের বা কোনো ক্যান্সার ডেভেলপ করবে, ব্যাপারটা আসলে সেরকম নয়। বাট হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এটা হতে পারে, তবে এটার পার্সেন্টেজ বা এটার হারটা অনেক কম। আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনোই প্রয়োজন নেই। আপনি যেভাবে আপনার যে চিকিৎসক তার কাছে নিয়মিত ফলো আপে আছেন, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখা যায় যে চিকিৎসার পরে ফলো আপটা ঠিকমতো না করলে দেখা যায় যে এই রোগটা যদি আবার ফিরে আসা বা অন্য ধরনের কোনো লক্ষণ, সেগুলোকে অনেক সময় মানুষজন অবহেলা করে, ইগনোর করে। কাজে আপনি ফলো আপে থাকবেন আপনার চিকিৎসকের, আপনার চিকিৎসকই আইডেন্টিফাই করবে যে আপনার যদি ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা হয়। আদারওয়াইজ এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ ফোনটি করার জন্য। ডক্টর আমানুজ, যেটা হচ্ছে যে আমরা যে আলোচনাটা ওটা যদি আবার ফিরে আসি, যে আপনার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করলেন, আবার করার পর আপনার ধরতে পারলেন যেটা কোন ধরনের টিউমার, এছাড়া আর কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়? আচ্ছা, একটা হলো যে আমরা ডায়াগনোসিসটা করলাম এবং ডায়াগনোসিসটা করার পরে আমরা হচ্ছে যেটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করার প্রয়োজনীয়তা হলে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে এটাকে কনফার্ম করলাম। এরপরে আমাদের জানতে হবে আসলে যে ক্যান্সারটা কোন স্টেজে আছে। হ্যাঁ, তো সার্কোমার ক্ষেত্রে যেটা হয়, সার্কোমার ক্ষেত্রে তো আমরা অনেক সময় এই দেখা যাচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো চাকা বা হাতে পায়ে যদি এরকম কোনো কিছু পেয়ে থাকি, তাহলে কিন্তু আমরা বায়োপসি করার আগেই কিন্তু আমরা অনেক সময় ইমেজিং টেস্টগুলোকে করে নেই। মানে হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করি যে এটার এক্সটেনশনটা কতটুকু, এটা কতটুকু কি অবস্থায় আছে, এটা আশেপাশে কতটুকু এটা ইনভলভ করেছে, সেই জিনিসগুলোকে আমরা জানার চেষ্টা করি। এটার একটা গুরুত্বপূর্ণ কারণও রয়েছে আগে করার। তার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যদি এর বায়োপসি আগে করে ফেলা হয়, তাহলে পরবর্তীতে ইমেজিং করতে গেলে এই যে বায়োপসি করার কারণে আমরা যখন ওখানে কোনো একটা ইনসিশন দেওয়া হয় বা করা হয়, তখন ওখানে যে পরিবর্তনটা হয় টিস্যুর মধ্যে, সেটা কিন্তু অনেক সময় আমাদেরকে পরবর্তীতে আমাদের এই ইমেজিং টেস্ট, আমরা সিটি স্ক্যান, এমআরআই যেটাই বলি না কেন, সেগুলো করতে গেলে কিন্তু আমাদেরকে মিসগাইড করে। দেখা যায় যে হয়তো কিছু পরিবর্তন আমরা বুঝতে পারছি না এটা কি এই ক্যান্সারের জন্য হয়েছে নাকি ওই ইন্টারভেনশনটার জন্য, আমরা যেটা বায়োপসি করার জন্য যে ইন্টারভেনশনটা করেছি সেটার জন্য দেওয়া হয়েছে, সেটার জন্য করেছে। সো এই জন্য অনেক সময় আমরা ইমেজিংটা আগে করে নিই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের লোকাল ইমেজিং এর কথা বললাম। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে যে এটার পর্যায় জানার জন্য বা স্টেজ জানার জন্য আমাদেরকে স্টেজিং ওয়ার্কআপ করতে হয়। তো স্টেজিং ওয়ার্কআপের জন্য আমরা হতে পারে যে আমরা জানার চেষ্টা করি, আমরা জানি যে সাধারণত সার্কোমা আমরা ফুসফুসে প্রধান জায়গা, আমরা এর আগেও বলেছি যে ফুসফুসে সাধারণত ছড়িয়ে যায়। আর কোথায় ছড়াতে পারে? লিভারে ছড়াতে পারে। সো আমরা ফুসফুস, লিভার এগুলো দেখার জন্য আমরা সিটি স্ক্যান অফ চেস্ট, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন এগুলো করার মাধ্যমে আমরা পর্যায়টা জানার চেষ্টা করি। পাশাপাশি পেট সিটি স্ক্যান বলে একটা পরীক্ষা আছে, সেটাও কিন্তু সার্কোমাতে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে, যেটা আমাদের পুরো বডির ইনফরমেশনটা দিতে পারে যে কোথাও এই ক্যান্সারটা ছড়িয়ে গেছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ লোকালি যে জায়গাটা আছে সেটা সম্পর্কেও বলতে পারে। তবে আমরা যদি সফট টিস্যু সার্কোমা, বিভিন্ন জায়গার সফট টিস্যু সার্কোমার কথা চিন্তা করি, এমআরআই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ এমআরআই এর মাধ্যমে কিন্তু এই মাসল বা সফট টিস্যু বা এই জাতীয় জিনিসগুলোকে কিন্তু আরো বেশি ভালোভাবে দেখতে পাওয়া যায়। তো এবং এটা আমাদেরকে কিন্তু এটা কতটুকু বিস্তৃতি হয়েছে, আশেপাশে সামনে পিছনে কতটুকু গিয়েছে, সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে আমাদেরকে সহযোগিতা করে। সো এই যে পরীক্ষাগুলোর কথা বললাম, এগুলোর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি যে এটা লোকালি ওই জায়গার মধ্যে কতটুকু বিস্তৃতি হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা অন্য কোনো জায়গায় ছড়িয়েছে বা ছড়ায় নাই। পরীক্ষার আরেকটু অংশ যেটা, সেটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত। এই ধরনের রোগীদেরকে চিকিৎসা দিতে গেলে কিছু কিছু পরীক্ষা করে নিতে হয়, রোগীর ফিটনেস আছে কিনা চিকিৎসা নেওয়ার জন্য, সেই জিনিসগুলো দেখার জন্য। আচ্ছা, মানে রোগী যে ধরনের চিকিৎসা আপনারা প্ল্যান করছেন সেটা নিতে পারবে, নেওয়ার মতন তার শারীরিক অবস্থা আছে কিনা সেটা বোঝার চেষ্টা করা। ঠিক আছে, এবারে আমরা একটু আসি যে এই যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বলেন, এই পরীক্ষা নিরীক্ষাগুলো কি এরকম যে কোনোটা আমাদের দেশে হয় না, এমন কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? সার্কোমার, আমরা আজকে স্পেসিফিকলি সার্কোমা নিয়ে আলোচনা করছি। সার্কোমার জন্য যেই ধরনের পরীক্ষাগুলোর কথা বলা হয়েছে সবগুলো পরীক্ষা আমাদের দেশে অ্যাভেলেবেল। এমন না যে আমাদের দেশের সবখানে অ্যাভেলেবল,
বাট হ্যাঁ আমাদের দেশে অ্যাভেলেবেল, মানে হয়তো সব সেন্টারে না কিন্তু কিছু কিছু সেন্টারে অবশ্যই করা হয়। এখন পর্যন্ত হয়তো রাজধানী ভিত্তিক, ঢাকা ভিত্তিক বেশিরভাগই, তারপরেও আমাদের দেশে অ্যাভেলেবেল সব ধরনের পরীক্ষা নিয়ে, সবগুলো পরীক্ষা আমাদের দেশে জি। available। এবারে আসি চিকিৎসা নিয়ে। যেহেতু আপনি বলছেন যে এটার মানে 100-এরও বেশি প্রকারভেদ আছে, তো ফলে এটা চিকিৎসা করাটা কি জটিল না? ডেফিনেটলি জটিল, এবং এটার চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত আউটকাম নিয়ে আমাদেরকে অবশ্যই অনেক চিন্তায় থাকতে হয়। তো আমরা যদি খুব ব্রড হেডিংয়ে বলার চেষ্টা করি যে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই ধরনের এই ক্যান্সার বা সার্কোমা ধরনের ক্যান্সারকে চিকিৎসা করা হয়, এর মধ্যে প্রধান একটা চিকিৎসা হচ্ছে শল্য চিকিৎসা বা সার্জারি, অপারেশন যাকে বলা হয়, আর হচ্ছে রেডিওথেরাপি, এটা একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা, কেমোথেরাপি, এখন কিছু টার্গেট বা ইমিউনোথেরাপি, এগুলোই হচ্ছে আমাদের চিকিৎসার টুলস। ঠিক আছে, এখন চিকিৎসা কোনটা দিয়ে কোন পেশেন্টের করা হবে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা শুনে থাকবেন অনেকেই বলি আমরা টিউমার বোর্ড, মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। এই কথাটার অর্থ কি আসলে? মাল্টিডিসিপ্লিনারি মানে হচ্ছে যে এই ধরনের ক্যান্সারের চিকিৎসার সাথে জড়িত বিভিন্ন বিভাগের, বিভিন্ন ডিসিপ্লিন বা বিভিন্ন বিভাগের যে চিকিৎসকরা রয়েছেন তাদেরকে সম্মিলিত করে, সমন্বিত করে একটা রোগীর চিকিৎসার প্ল্যান ঠিক করা, সেটাকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। সেই চিকিৎসার যে সমন্বিত চিকিৎসক, তাদের মধ্যে একজন সার্জন যিনি সার্জারি করেন, অপারেশন করেন, তিনি যেমন থাকবেন, একজন রেডিয়েশন অনকোলজিস্ট যিনি রেডিওথেরাপি চিকিৎসা প্রোভাইড করবেন তিনি যেমন থাকবেন, একজন মেডিকেল অনকোলজিস্ট যিনি কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি চিকিৎসা প্রদান করেন তিনি যেমন থাকবেন, হিস্টোপ্যাথোলজিস্ট যিনি বায়োপসি, মাইক্রোস্কোপের নিচে বায়োপসি অথবা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দেখে বলবেন যে হ্যাঁ এটা এই সার্কোমা বা এটা এই ধরনের সার্কোমা, একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, তাকে থাকতে হবে। রেডিওলজিস্ট, রেডিওলজিস্ট মানে হচ্ছে যে যিনি এই যে সিটি স্ক্যান বলি আমরা, এক্স-রে বলি, এমআরআই বলি, এগুলো রিপোর্ট যারা করেন তাকে থাকতে হবে। নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট, পেট সিটি স্ক্যানের কথা বলছিলাম, সো এটার রিপোর্টিং করেন হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট রেডিওলজিস্টের সহযোগিতা নিয়ে। সো এই পেট সিটি স্ক্যান যারা রিপোর্ট করেন তাদেরকেও এখানে থাকতে হবে। ঠিক আছে, মূলত এই যে গ্রুপগুলোকে বলা হলো, এদেরকে সাথে নিয়ে টিউমার বোর্ডটা আয়োজন করা হয়, এবং এই টিউমার বোর্ডে আলোচনা হয় যে ওই স্পেসিফিক পেশেন্টের জন্য তার যেই ফিজিক্যাল কন্ডিশন, তার যে শারীরিক অবস্থা থেকে শুরু করে তার যেই রোগ, এই রোগের কন্ডিশন, তার যে স্টেজ, এর উপরে ভিত্তি করে আসলে আমরা কি কি চিকিৎসা প্রোভাইড করব, কোন চিকিৎসাটা আগে শুরু করব, কোন চিকিৎসাটা পরে দিব, আমাদের এক্সপেক্টেড আউটকামটা কি, এবং আমরা কিভাবে এটার দিকে প্রসিড করতে চাই, সেগুলো নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এটা পেশেন্টের যে কেয়ার গিভার এবং পেশেন্ট তাদের সাথে আলোচনা করা হয়, আত্মীয়স্বজন আর কি যারা, কারণ আজকে এই যে এই মডার্ন চিকিৎসার যুগে যদি আমরা রোগী বা রোগীর আত্মীয় স্বজন তাদেরকে যদি চিকিৎসার ব্যাপারগুলো সম্পর্কে ভালোভাবে খোলাখুলিভাবে না বলি, তাহলে কিন্তু ওরা অনেক কনফিউশনে থাকে, এবং এই কনফিউশন থেকেই কিন্তু মানুষ এদিক ওদিক যায়, বিভিন্ন জায়গায় শোনার চেষ্টা করে যে কিভাবে চিকিৎসা হবে, এবং এক একজনের কাছ থেকে এক এক রকম কথা শুনলে তারা কনফিউজড হয়ে যায়। এই কারণেই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে সবাই মিলেই সিদ্ধান্ত নেবে যে ওই স্পেসিফিক রোগীর জন্য কিভাবে চিকিৎসা করা হবে। তাহলে আমরা এটা বলার সাথে সাথে কিন্তু বলে ফেলেছি আসলে যে এই কোন কোন টুলস, আমাদের চিকিৎসার টুলসগুলো আছে, এবং সেগুলোর মাধ্যমে এই ধরনের রোগীদের চিকিৎসা করা হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটা একটা করে আসি যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, আমি বলছেন বিভিন্ন ধরনের ক্যান্সার, সার্কোমার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়। আপনি যেহেতু রেডিয়েশন অনকোলজিস্ট, রেডিওথেরাপি কি কি ধরনের চিকিৎসা বা দেওয়া হয়ে থাকে এখানে? আচ্ছা, রেডিওথেরাপি, সার্কোমার ক্ষেত্রে রেডিওথেরাপির রোলটা কি আমরা একটু চিন্তা করি। সেটা হচ্ছে যে দুইভাবে চিন্তা করা যেতে পারে। ধরেন একটা টিউমার, কোনো একটা জায়গার, হাতের পায়ের কোনো একটা জায়গার টিউমার আছে যেটা হয়তো বেশ বড়, তো সেটার সাইজ অফ টিউমার বেশ বড়, বা আশেপাশের এক্সটেনশন বড় বেশি, তো সেই সব ক্ষেত্রে কিন্তু সার্কোমার ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট রেডিওথেরাপির ভালো রোল আছে। নিউ অ্যাডজুভেন্ট মানে হচ্ছে যে ডেফিনেটিভ চিকিৎসা হচ্ছে সার্জারি, প্রধান চিকিৎসা, কিন্তু এই সার্জারিটাকে অ্যাসিস্ট করার জন্য আগে রেডিওথেরাপি দিয়ে নিয়ে জিনিসটাকে সার্জনের জন্য আরো কমফোর্টেবল জোন তৈরি করা হয়, যাতে সার্জন আরো ভালোভাবে সার্জারিটা করে আনতে পারেন ছোট করে ফেলার কারণে। তো সেটাকে নিউ অ্যাডজুভেন্ট চিকিৎসা বলা হচ্ছে, অর্থাৎ ডেফিনেটিভ চিকিৎসার আগে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে। সো রেডিওথেরাপির এই ধরনের সার্কোমাতে রেডিওথেরাপির এই নিউ অ্যাডজুভেন্ট চিকিৎসার রোল রয়েছে। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে সার্জারি হয়তো আগেই করা হয়েছে, কিন্তু সার্জারির পরে যে বায়োপসি হয়েছে, অথবা
তার যে ফিচার ছিল সেগুলোর উপর ভিত্তি করে এগুলো গবেষণা আছে আর কি অনেক, যে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি অর্থাৎ অপারেশনের পরবর্তী রেডিওথেরাপির ভূমিকা। তো সেই জিনিসগুলো অ্যাকর্ডিং টু গাইডলাইন কিন্তু দেওয়ার সুযোগ রয়েছে। সো এইভাবে রেডিয়েশনটাকে সার্কোমার চিকিৎসার মধ্যে ইনকর্পোরেট করা হয়। এখন রেডিওথেরাপি তো একটা বড় টার্ম, এটার মধ্যে অনেক কথা চলে আসে যে আসলে কি ধরনের রেডিওথেরাপি বা কি ধরনের, এটা ডিপেন্ড করছে। আমরা যদি দেখা যাচ্ছে যে কোনো একটা লিম্ব, আমাদের হাতে পায়ের কোনো একটা জায়গাতে রেডিয়েশন দিতে হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইজি প্ল্যান, যেটা হয়তো খুব কমপ্লিকেটেড প্ল্যান প্রয়োজন নাই রেডিয়েশন দেওয়ার জন্য। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো ইন্ট্রাঅ্যাবডোমিনাল, পেটের ভিতর কোনো একটা জায়গায় রেডিয়েশন দেওয়ার প্রয়োজন পড়ছে। তো সেই সময় কিন্তু আবার যেই মডার্ন রেডিওথেরাপির যে টেকনিকগুলো আছে, যেগুলোকে লাইক 3D CRT থেকে শুরু করে IMRT বা তারপরে ভিম্যাট বা র্যাপিডার্ক, যে টেকনিকগুলোর নাম বলছি আর কি আমি রেডিয়েশনের এই টেকনিকগুলোর মাধ্যমে রেডিয়েশন দেওয়া হয়। রেডিয়েশনের প্রধান উদ্দেশ্য কি? অতীতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত এবং ভবিষ্যতেও রেডিওথেরাপির যত ডেভেলপমেন্ট হবে দুইটা কারণে। একটা হচ্ছে যে যেই জায়গায় আমরা রেডিওথেরাপি দিতে চাই, অর্থাৎ আমাদের ক্যান্সার বা টিউমারের জায়গাটা, সেই জায়গাটাতে যাতে আমরা সর্বোচ্চ ডোজটা এনশিওর করতে পারি, এবং আশেপাশের যে নর্মাল স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে তাদের ডোজগুলোকে যতটা সম্ভব কমিয়ে রেখে, অবশ্যই টলারেন্সের মধ্যে, তাদের প্রত্যেকটার অর্গানের টলারেন্স ডোজ রয়েছে, তার পাশাপাশি তাদের যথেষ্ট ডোজ কমিয়ে রেখে এই রেডিওথেরাপি চিকিৎসাটা দেওয়া হয়। অতীতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও যা হবে, এই দুইটা উদ্দেশ্যকে সফল করার জন্যই কিন্তু রেডিওথেরাপির ডেভেলপমেন্টগুলো হবে। সো এই যে আপনাকে বললাম 3D CRT বলছি, আগে ছিল 2 ডাইমেনশনাল 2D, সেখান থেকে 3D CRT, সেখান থেকে IMRT ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি বা ভলিউমেট্রিক আর্ক থেরাপি বলা হয় ভিম্যাটটাকে। এই যে টেকনিকগুলো, এই সব কিছু কিন্তু এই দুইটা উদ্দেশ্যকে সফল করার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অপারেশন নিয়ে যদিও আপনি হয়তো ওরকম বলবেন না, কিন্তু অনেক সময় দেখা যায় রোগীরা এসে বলেন যে আমি তো কিছুদিন আগে একবার অপারেশন করেছি, তারপরে আবার হয়ে গেল। এই বিষয়টা যদি সার্কোমায় কিন্তু এটা আমাদেরকে অনেক ক্ষেত্রেই পেতে হয়, কারণ সার্কোমার সার্জারির ক্ষেত্রে, হ্যাঁ, সফট টিস্যু সার্কোমার সার্জারির ক্ষেত্রে প্রধান একটা সার্জিক্যাল টার্ম যেটা আমরা সবাই ব্যবহার করি, অনকোলজি সার্জনরা, সেটা হচ্ছে যে ওয়াইড লোকাল এক্সিশন। হ্যাঁ, অর্থাৎ আমি যেই জায়গায় ছিল তার আশপাশ দিয়ে যথেষ্ট মার্জিন নিয়ে আমি অপারেশন করেছি কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ। এবং এইটা যদি কেউ না করে থাকে, ধরেন যে তার সার্জারিটা হয়তো কোনো এক জায়গায় করা হয়েছে, সেই সার্জন হয়তো এই ব্যাপারটা সম্পর্কে অতটা ওয়াকিবহাল না, সে হয়তো যেটুক টিউমার ছিল শুধু সেটুকটা তুলে নিয়ে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা রোগীদেরকে বলি যে দেখেন আপনার কিন্তু আরেকবার, কারণ আমরা তো চাই যে রোগী যাতে অপটিমাম আউটকামটা পায় চিকিৎসার, তো সেটা কিন্তু ওই অবস্থাতে যদি আমি আবার রেডিয়েশন দিই বা দিয়ে দিই, সেটা কিন্তু সেই আউটকাম প্রোভাইড করবে না। আচ্ছা, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো, তারপরে আমরা সামনের দিকে আগাবো। প্রিয় দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাবো। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম ভিন্ন ধরনের ক্যান্সার সার্কোমা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আরমান রেজা চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ার হাসপাতাল। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে এই সার্কোমাটা কেন বারবার ফিরে আসে। আপনি একটা জিনিস বলছিলেন যে অপারেশনের সময় এটার মার্জিনটা ক্লিয়ার হতে হয়। এখন কতটুকু ক্লিয়ার হতে হয় আসলে? আপনি বলছিলেন যে শুধু ওই অংশটা নিয়ে আসলেই হবে না, এটাকে আরও বড় করে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এখনও আমাদের দেশে কিছু কিছু জায়গায় যেটা হয়, বিশেষ করে আমরা যদি বলি যে অনেক পেশেন্টই এরকম আসে যে হয়তো একটা তার টিউমার হয়েছে, আসলে পেশেন্টও চায় যে আমার শরীরে কিছু আছে তাড়াতাড়ি কেটে ফেলি। তো এই কারণে, আর যদি সার্জনের যদি ওই এক্সপোজার না থাকে যে এটা ক্যান্সার হতে পারে এবং ক্যান্সার হলে এটার মার্জিন নিয়ে চিকিৎসা করতে হবে, তো সে কিন্তু এটা অপারেশন করে ফেলতে পারে। তো এই জন্য এই মেসেজটা দিতে চাই অনুষ্ঠানের মাধ্যমে, সেটা হচ্ছে যে যখনই এ ধরনের সন্দেহজনক কিছু মনে হবে, আগে আসলে বায়োপসি করে নেওয়া উচিত। এটাকে বোঝা উচিত যে এটা কি ক্যান্সার অথবা ক্যান্সার না। কারণ ক্যান্সার হলে এটার সার্জারি এক ধরনের, যেটাকে আমরা বলছি যে ওয়াইড লোকাল এক্সিশন, ওটার কথায় আসছি। আর ক্যান্সার না হলে শুধু এক্সিশন। সো এটাকে ডায়াগনোসিস করাটা জরুরি আর কি আগে থেকে, যে এটা আসলে কি ধরনের, মানে বুঝে তারপরে আসলে কাটা উচিত। আচ্ছা, এখন যদি এটা ক্যান্সার হয়ে থাকে, আমরা যদি ওয়াইড লোকাল এক্সিশনের কথা যেটা বলছিলাম, দুইভাবে করা যেতে পারে। আমরা আজকে এই অনুষ্ঠানে বলে ফেললাম ফ্রোজেন সেকশন বায়োপসির কথা, কিন্তু এটা তো আসলে সব ক্ষেত্রে ফিজিবল হবে না। হ্যাঁ, তো ফিজিবল হবে না, এই জন্য বলছি যে
বাংলাদেশের সবখানে তো আর এই ফ্রোজেন সেকশন বায়োপসি অর্থাৎ অপারেশনের টেবিলে সার্জন অপারেশন করে একটা মার্জিন পর্যন্ত কাটবেন এবং সেটা হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পৌঁছাবেন। হিস্টোপ্যাথোলজিস্ট ওইটাকে স্লাইড তৈরি করে মাইক্রোস্কোপে দেখে বলবেন যে হ্যাঁ এই মার্জিনের মধ্যে ক্যান্সার আছে অথবা নাই। আচ্ছা, এটা অপারেশনের সময় করা, এটা অপারেশনের সময় করা সম্ভব, করা হয়, এবং এটাকে বলা হয় ফ্রোজেন সেকশন বায়োপসি। এবং সেটা অনেক সময় ফোনেও জানানো হয় সার্জনকে যে এখানে ক্যান্সার আছে অথবা নাই। যদি থাকে তাহলে কিন্তু সার্জনকে আরো মার্জিন নিয়ে কাটার চেষ্টা করতে হবে। সবসময় হয়তো ফিজিবল না, বাট করতে হবে। আর যদি না থাকে তাহলে ঠিক আছে, তাহলে সার্জন হচ্ছে যে অ্যাকর্ডিংলি যে পরিমাণ মার্জিন ওনার নেওয়া প্রয়োজন সার্জন সেভাবে উনি করলেন এটা। তো এই ফ্রোজেন সেকশন বায়োপসি আমি আজকে বলে ফেললাম, এটা তো সবখানে ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল না। সার্জন ভালো বলতে পারবে, সার্জনরা আসলে যে কতটুকু মার্জিন থাকা উচিত। তো অনেক সময় দেখা যায় যে যদি জায়গা থাকে ওই জায়গার আশপাশ দিয়ে, তাহলে 1 সেন্টিমিটারের উপরে যদি মার্জিন রাখা যায় তাহলে অনেক সময় দেখা যায় যে এটা একটা সেফটি মার্জিন ইনশিওর করে। আমি এটাকে কোট করতে বলছি না, কারণ আমি সার্জন না, সার্জনরা সবচেয়ে ভালো বলতে পারবে যে কতটুকু, এবং সেটা আমার ধারণা যে সেটা রোগটা কোথায় সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে আমি আসলে কতটুকু মার্জিন নিয়ে এটাকে করতে পারবো। এটা একটা শরীরের বিভিন্ন জায়গার জন্য একটু বিভিন্ন রকম আছে। আচ্ছা, এবারে আপনি বলছিলেন যে এখানে কেমোথেরাপিও দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, তো কেমোথেরাপি কি কি ধরনের কেমোথেরাপি বা কেমোথেরাপি কেন ব্যবহার হয় এখানে? কেমোথেরাপির কাজটা আসলে কি? কেমোথেরাপির কাজ হচ্ছে যে ক্যান্সার সেলের উপর এটা কাজ করে, এবং ক্যান্সার সেলের উপর কাজ করে এটা ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে। ঠিক আছে, সার্কোমার ক্ষেত্রে কেমোথেরাপির রোল রয়েছে। সাধারণত অনেক সময় দেখা যায় যে এটা আগে পরে বিভিন্ন সময় নিওঅ্যাডজুভেন্ট বলি, অ্যাডজুভেন্ট বলি, কেমোথেরাপির ভূমিকা রয়েছে। এবং কেমোথেরাপির জন্য যেই ধরনের ওষুধগুলো সাধারণত সার্কোমাতে ব্যবহার করা হয়, যেমন আমরা বলতে পারি ডক্সোরুবিসিন নামে একটা ওষুধ ব্যবহার করা হয়, আইফসফামাইড নামের একটা ওষুধ ব্যবহার করা হয়, জেমসিটাবিন নামের একটা ওষুধ ব্যবহার করা হয়, ডোসিটেক্সেল নামের একটা ওষুধ ব্যবহার করা হয়। সেকেন্ড লাইনে এগুলো ব্যবহার করে। তো আর ফার্স্ট লাইনে যেগুলো বললাম আর কি, এই ওষুধগুলো ব্যবহার করে কেমোথেরাপি দেওয়া হয়। স্টেজিং এর উপর যদি আমরা চিন্তা করি, অনেক সময় আমাদেরকে নিওঅ্যাডজুভেন্ট বা অ্যাডজুভেন্ট ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আমরা টিউমারটাকে ছোট করার জন্য, অথবা টিউমারটা বড় ছিল কাজেই রক্তনালী বা এগুলোর মধ্যে থাকতে পারে, যাতে আমরা কেমোথেরাপি দিয়ে সেফটি এনশিওর করার চেষ্টা করছি যে এটা যাতে আর ফিরে না আসে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে স্টেজ 4 ক্যান্সারে, অর্থাৎ অলরেডি এটা ছড়িয়ে পড়েছে। সো আমরা ধরেন একটা বা দুটো জায়গায় ছড়িয়ে গেছে, এটা ফুসফুসে ছড়িয়ে গেছে, আর সব জায়গায় তো আর আমরা কেটে কেটে ফেলতে পারবো না। হ্যাঁ, অনেকগুলো জায়গায় যদি ছড়িয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি, যেটা সিস্টেমিক থেরাপি বলা হয়, সেটার মাধ্যমে চিকিৎসা করা হয় যে এটাকে কন্ট্রোল করা যায় কিনা। তখন কিন্তু চিকিৎসার উদ্দেশ্য পরিবর্তন হয়ে যায়। যখন পর্যন্ত এটা ছড়াবে না ততক্ষণ পর্যন্ত এটার উদ্দেশ্য থাকবে হচ্ছে আমাদের ইন্টেনশন, চিকিৎসা করার উদ্দেশ্য থাকবে হচ্ছে কিউরেটিভ, যেটাকে সারিয়ে ফেলা যায় কিনা সেই উদ্দেশ্য নিয়ে চিকিৎসা করা। এখন যত আর্লি স্টেজ তত এটার কিওর হওয়ার চান্সটা বেশি থাকবে। যখন এটা স্টেজ 4 হয়ে যায়, অর্থাৎ ছড়িয়ে গেছে ওখানে, তখন কিন্তু আমরা কিউরেটিভ ইন্টেন্ট নিয়ে চিকিৎসা করি না। আমরা করি হচ্ছে তখন প্যালিয়েটিভ ইন্টেন্ট নিয়ে, অর্থাৎ ডিজিজটাকে কন্ট্রোল করে ওনাকে কতটুকু ভালো রাখা যায়, ওনার কোয়ালিটি অফ লাইফটা কতটুকু ভালো রাখা যায়, কষ্টগুলো কতটুকু কমানো যায়, সেই চেষ্টা বা লাইফকে কতটুকু দীর্ঘ করা যায়। জি, সো এই প্যালিয়েটিভ চিকিৎসা তখন কিন্তু আমরা করি। সো এই যে কেমোথেরাপির ওষুধগুলোর নাম বললাম, এগুলোর মাধ্যমে আইদার এটা কিউরেটিভ ইন্টেন্ট অথবা প্যালিয়েটিভ ইন্টেন্ট, দুই ক্ষেত্রেই চিকিৎসার সুযোগ রয়েছে। এবং আসার কথা হচ্ছে যে এই ওষুধগুলো কিন্তু সমস্ত ওষুধগুলো বাংলাদেশে অ্যাভেলেবল। আচ্ছা, মানে আমরা এতক্ষণ ধরে যে চিকিৎসাগুলোর কথা বলছি সেগুলো সবই বাংলাদেশে নেওয়া সম্ভব, বাংলাদেশে অ্যাভেলেবল এবং বাংলাদেশে নেওয়া সম্ভব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি বলছিলেন যে এখন মানে সার্কোমার চিকিৎসা পদ্ধতি অনেক পরিবর্তন হয়েছে এবং নতুন নতুন অনেক ওষুধ আসছে যেগুলো আসলে সার্কোমার, যেহেতু এটা একটু জটিল চিকিৎসা করা, সেটার অনেক ভালো রেজাল্ট দিচ্ছে। সেই ওষুধগুলো কি? কিছু টার্গেটেড থেরাপি আছে, যেগুলো অনেকগুলো কিছু আছে, ওগুলো অবশ্য খুব স্পেসিফিক, মানে কিছু ধরনের সার্কোমার মধ্যে ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া গেছে। এই জন্য সবার জন্য সবগুলো ভ্যারাইটিতে হয়তো সবগুলো ভ্যারাইটিতে ভালোভাবে কাজ করে না। সো সেই টার্গেটেড থেরাপি, ওরাল থেরাপি আছে কিছু, সেগুলো দিয়ে চিকিৎসা করা যেতে পারে। আরেকটা জিনিস যেটা ক্যান্সার চিকিৎসার একটা বলবো যে এই শতাব্দীর একটা মাইল ফলক বলা যায়, যে ইমিউনোথেরাপি। সো ইমিউনোথেরাপির বেশ কিছু চিকিৎসা পদ্ধতি সার্কোমার ক্ষেত্রেও, অন্যান্য অনেক ক্যান্সারের ক্ষেত্রেও যেমন এসছে, সার্কোমার ক্ষেত্রেও কিছু গাইডলাইনের মধ্যে অথবা কিছু ট্রায়াল হয়েছে, কিছু স্টাডি হয়েছে, সেগুলোর মধ্যে ইমিউনোথেরাপির রোলটাও এসছে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু আমাদের দেশের
অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, আর্থসামাজিক প্রেক্ষাপট। তো সেই বিবেচনায় ইমিউনোথেরাপি অবশ্যই ব্যয়বহুল চিকিৎসা, তারপরেও আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, যারা অ্যাভেল করতে পারে তাদেরকে দেওয়ার সুযোগ রয়েছে। এবং সার্কোমার ক্ষেত্রেও ইমিউনোথেরাপির চিকিৎসা ধীরে ধীরে পপুলার হচ্ছে। জি, মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে এটা আসলে এমন এটা একটা মাল্টিস্টেজ টিউমার বোর্ডে, মানে চিকিৎসার সিদ্ধান্তটা যেমন সবাই মিলে বসে নেয়, ঠিক একইভাবে বিভিন্ন ধরনের চিকিৎসকের কাছে এই চিকিৎসাগুলো নিতে হয়। আমি একটু অন্য একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি এই প্রসঙ্গে আনলেন যেহেতু, সেজন্য আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে ক্যান্সার চিকিৎসা তো আসলে ব্যয়বহুল, সেক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসার যে ব্যয়ভার এটা আসলে কিভাবে বহন করা সম্ভব? মানে আমাদের দেশে যেহেতু অধিকাংশ মানুষই হয়তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা দারিদ্র্যসীমার নিচে বাস করে, এই ব্যাপারে যদি একটু বলেন যে বিশেষ করে সার্কোমার জন্য না, আপনি ওভারঅল যদি একটু বলেন যে চিকিৎসার ব্যয়ভারটা কিভাবে মিনিমাইজ করা। প্রথমত হচ্ছে যে আমাদের দেশে ক্যান্সার চিকিৎসা যে পদ্ধতিগুলো আছে, সেই ক্যান্সার চিকিৎসার পদ্ধতিগুলোর এখন পর্যন্ত যথেষ্ট অপ্রতুলতা রয়েছে। কারণ হচ্ছে যে আমরা যদি মেইনলি সেটা হচ্ছে যে রেডিওথেরাপির মেশিন, কারণ এটাই একটা বড় ইনভেস্টমেন্টের জায়গা। কারণ সার্জন ম্যান পাওয়ার আমাদেরকে এক্সপার্ট করতে হবে, ম্যান পাওয়ারের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আমরা একে একে যদি আসি যে সার্জারি ক্ষেত্রে আমাদের দেশে অনেক সার্জন রয়েছেন। এই সার্জনদেরকে যদি, যাদের স্পেশাল ইন্টারেস্ট আছে সার্কোমার প্রতি বা যে কোনো ক্যান্সার সার্জারির প্রতি, তাদেরকে যদি ট্রেন্ড আপ করা যায়, তাহলে কিন্তু তারা এই ক্যান্সার সার্জারির মতো করে করবে। জেনারেল সার্জন আমাদের দেশে অনেক জেনারেল সার্জন আছেন যারা ক্যান্সার সার্জারি করেন, কিন্তু তার যদি এক্সপোজার থাকে, তার যদি এই ব্যাপারগুলো নিয়ে তার যদি কোনো শর্ট ট্রেনিংও থাকে, তাহলে কিন্তু সেই ওই স্পেসিফিক অর্গানের ক্যান্সারটার সার্জারি কিন্তু একটু সে আগে যেভাবে করতো তার চাইতে বেটার করতে পারবে। কারণ পৃথিবীর বিভিন্ন বড় বড় সেন্টারগুলোতে সার্কোমা আলাদা ইউনিট আছে, ইভেন সার্কোমার প্যাথোলজি আলাদা ইউনিট আছে, সার্কোমার সার্জারি আলাদা ইউনিট আছে, হ্যাঁ। এটা তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাজ এ হোল চিন্তা করি যে সার্জনদেরকে ট্রেন্ড আপ করার বিষয়গুলো চলে আসতে পারে, এবং দুইভাবে এটা করা যেতে পারে। একটা হচ্ছে যে আমাদের দেশের ম্যান পাওয়ারটাকে ডেভেলপ করার জন্য যেসব জায়গায় এই ধরনের চিকিৎসাগুলো হয় সেখানে নিয়ে গিয়ে ট্রেন্ড আপ করা, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমরা ম্যান পাওয়ার এনেও কিন্তু ট্রেন্ড আপ করার একটা ট্রেন্ড তৈরি করতে পারি। তাতে কিন্তু বিশেষজ্ঞ এনে যদি একটা ওয়ার্কশপ বা এই ধরনের জিনিসগুলোকে প্রায় করা যায়, তাহলে কিন্তু অনেকগুলো মানুষের কিন্তু এক্সপোজার তৈরি হচ্ছে এই কাজগুলো শেখার ব্যাপারে। এগুলো একদিনে পরিবর্তন হবে না, কিন্তু পলিসি মেকিং করতে হবে। যেমন রেডিয়েশনের কথা যদি বলি, রেডিয়েশনের চিকিৎসার ক্ষেত্রে মেইন একটা ইনভেস্টমেন্ট হচ্ছে রেডিওথেরাপির মেশিন। তো সেই ক্ষেত্রে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট যেমন জরুরি, তার পাশাপাশি কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট একার সরকারের পক্ষে কিন্তু এত বিশাল জনগোষ্ঠীর এই ক্যান্সার চিকিৎসা, রেডিওথেরাপি চিকিৎসা দেওয়া সম্ভব না এখন পর্যন্ত যেই ফ্যাসিলিটিস আছে বা যেভাবে করা হচ্ছে। সো আমাদেরকে অনেকগুলো পলিসির দিকে আগাতে হবে। একটা হচ্ছে যে হতে পারে যে গভর্নমেন্টের সাথে প্রাইভেটের একটা কোলাবোরেশন করা, যে গভর্নমেন্ট হয়তো একটা অ্যামাউন্ট, আমরা জানি যে আমাদের দেশের ক্যান্সার রোগীদের কিন্তু এই একটা আমার ধারণা সমাজসেবা অধিদপ্তর থেকে 50,000 টাকার একটা অ্যামাউন্ট দেওয়ার একটা প্রভিশন চালু আছে, ঠিক আছে। সো রেডিওথেরাপি চিকিৎসার জন্য একটা রোগী যদি সেই টাকাটা পায় বা সেটা যদি কালের বিবর্তনে আরেকটু বাড়ে, আর প্রাইভেটের সাথে যদি কোলাবোরেশন হয় যে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ হওয়া সেই রোগীটা প্রাইভেটে চিকিৎসাটা দিবে, সরকার প্রাইভেটকে একটা সাবসিডাইজড রেটে চিকিৎসার খরচটা দিয়ে দিবে। তাতে কি হলো যে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু একটা রেগুলার একটা রোগীর ফ্লো তার মধ্যে থাকলো, তাকেও কিন্তু বসে থাকতে হচ্ছে না। সে ওই সরকার থেকে আসা, যে সরকারি হাসপাতাল থেকে অ্যাপ্রুভ হওয়া যে রোগীগুলো, সেগুলোকে সে চিকিৎসা সেবা দিতে পারলো, সরকার তাকে একটা সাবসিডাইজড রেট পে করে দিল, পাশাপাশি সে তার নিজস্ব রোগীগুলোকেও চিকিৎসা করলো। সো এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যদি মানে পার্টনারশিপ করা যায়, গভর্নমেন্ট এবং প্রাইভেট পার্টনারশিপ করা যায়, তাহলে কিন্তু এই রেডিওথেরাপির চিকিৎসাটাকে কিন্তু অনেক রোগীর মধ্যেই দেওয়া সম্ভব। পাশাপাশি টাইম টু টাইম এই ধরনের ফ্যাসিলিটিসগুলোকে ডেভেলপ করা, এবং আমরা যদি হিসেব করি যে আমাদের দেশের জনসংখ্যার প্রেক্ষাপটে কতগুলো মেশিন দরকার, সেই হিসেব করে কিন্তু আমাদেরকে আসলে হতাশ হয়ে যেতে হবে যে এতগুলো মেশিন দরকার, বাট একদিনে এটা পসিবল না। কিন্তু আমাদের ইন্টেনশন থাকতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, এবং আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিসেন্ট্রালাইজেশন। সমস্ত কিছু এসে ঢাকায় রাজধানীতে এসে করতে হবে
রাজধানীতে জ্যামও থাকবে, ট্রাফিকও থাকবে, সবকিছুই থাকবে। আলটিমেটলি দেখা যাবে যে মানুষের কষ্ট, দুর্ভোগ অনেক বেশি। তো আমরা যদি ডিসেন্ট্রালাইজ করে আমরা যদি চিন্তা করি যে পেরিফেরি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, 2-3টা ডিস্ট্রিক্ট মিলাই আমরা যদি এক একটা সেন্টার অফ মানে এরকম করে সেন্টার চিন্তা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই অঞ্চলের রোগীগুলো, এবং আপনি চিন্তা করে দেখেন একটা রোগী যদি ঢাকায় এসে চিকিৎসা নেয়, তার সাথে তার রোগী লোকজনকে আসতে সে চিকিৎসা খরচ যা করে তার অ্যাসোসিয়েটেড খরচ হয়তো তার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে থাকা খাওয়ার খরচই অনেক বেশি। কিন্তু সে যদি সেটা তার নিকট তার জেলায় অথবা তার পার্শ্ববর্তী জেলায় নিতে পারে, এই খরচটা কিন্তু অনেকাংশে কমিয়ে নেওয়া সম্ভব। সো এই ধরনের পলিসিগুলো আসলে তৈরি করতে হবে যে কিভাবে আমরা ক্যান্সার সেবাটাকে আমরা মানুষের কাছাকাছি দোরগোড়ায় পৌঁছাতে পারি এবং খরচটা আয়ত্তের মধ্যে আনতে পারি। আমার মনে হয় এটা পসিবল যদি এই আমরা ক্যান্সারের চিকিৎসা নিয়ে যারা কাজ করি তারা যদি আমরা মতামতগুলো দেই, আমরা আলোচনা করি, এবং যারা নীতি নির্ধারক থাকবেন তারা যদি সেই মতামতগুলোর উপর বেসিস করে পলিসি মেকিং করেন, ইট ইজ পসিবল। আমি মনে করি এটা সম্ভব। জি, ডক্টর আমানুল চৌধুরী, আজকে আমরা সার্কোমা নিয়ে কথা বললাম, সাথে শেষে এসে আমাদের ক্যান্সার চিকিৎসা কিভাবে আমরা আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারি সেটা নিয়ে আলোচনা হলো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য, কারণ আমার মনে হয় যে এই যে একটা অ্যাটিপিক্যাল বা ভিন্ন ধরনের ক্যান্সার যে সার্কোমা সেটা সম্পর্কে আলোচনা হলো। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে আমাদের দর্শকরা আমাদের এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আর নেক্সাস টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জি, প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।